হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দি সৌদীপ সরকার। আই হোপ অল আর ইউ ফাইন। তো আজকে আমাদের এডুকেশনাল সাইকোলজি থেকে আরেকটা নতুন কমিশন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আজকে আমরা ডিসকাস করব কি নিয়ে? হান্টার কমিশনটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব, কমপ্লিটলি ডিসকাস করে নেব। ভেরি ইম্পর্টেন্ট একটা কমিশন। আপনারা যে কোনো এক্সামে এই হান্টার কমিশনের উপর থেকে একটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আসার কিন্তু চান্স সবসময় যেন থাকে, সেটা হচ্ছে ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? আপনারা কি বলবেন? হান্টার কমিশন হচ্ছে ভারতের প্রথম শিক্ষা কমিশন। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন বা মনে মনে ডাউট হতে পারে যে আপনারা তো জানতেন যে রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি রয়েছে? হান্টার কমিশন ভারত স্বাধীনতা লাভ করার আগে গঠিত হয়েছিল, তার মানে ভারতের প্রথম শিক্ষা কমিশন যদি বলে তাহলে আপনারা অ্যান্সার করবেন হান্টার কমিশন, যদি সেখানে উল্লেখ না থাকে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। যদি বলে ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি, আপনারা চোখ বুঝে অ্যান্সার করে দেবেন হান্টার কমিশন। আর যদি বলে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি, তখন কি বলবেন? তখন বলবেন রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, তিনটে কমিশনই কিন্তু আমি ফুল কমপ্লিটলি ডিসকাস করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, যারা দেখেননি আজকের ক্লাসটা দেখার পরে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। টোটাল যে 17টা কমিশন রয়েছে, 17টা কমিশনে কিন্তু আমি আপনাদের ডিটেলসে ডিসকাস করব, যাতে আপনারা পরীক্ষায় যদি কোশ্চেন দেওয়া হয় কমিশনগুলোর ওপর থেকে, কোথা থেকে কোশ্চেন দেবে আমরা তো কেউ জানি না, তবে প্রত্যেকটা কমিশন নিয়ে আমরা ডিসকাস করব যাতে আপনারা চোখ বন্ধ করে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারেন। ওকে, আজকে আমরা ডিসকাস করব হান্টার কমিশন নিয়ে। হান্টার কমিশন কে গঠন করেছিলেন, হান্টার কমিশনের সভাপতি কে ছিলেন, কবে গঠিত হয়েছিল, রিপোর্ট কবে পেশ করেছিল, কজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল, এমনকি হান্টার কমিশনের সুপারিশগুলো কী কী ছিল, একদম ফুল কমপ্লিটলি ডিসকাস করে দেবো। একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অনেকটা হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে। যারা সিটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, WBSSC, DLED, বিএড, এমএড, SLST, নেট, অল টিচিং এক্সামের জন্য ক্লাসটা কিন্তু আপনাদের অনেকটাই প্রিপারেশন হেল্প করবে। ওকে, আর নতুন স্টুডেন্ট যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেল দেখুন, নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, প্রেস করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন। তাহলে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আপনারা কিন্তু আমাদের ক্লাসের নোটিফিকেশনগুলো সবার আগেই পেয়ে যাবেন। কন্টিনিউ করছি, আজকে ডিসকাস করছি হান্টার কমিশনটা নিয়ে। 1882 থেকে 1883 হান্টার কমিশন কবে গঠিত হয়েছিল, কত সালে গঠিত হয়েছিল, তারিখটা কি? পরীক্ষায় কিন্তু এ ধরনের কোশ্চেনগুলো দেওয়া হয়ে থাকে। হান্টার কমিশন গঠিত হয়েছিল 3 ফেব্রুয়ারি 1882 সালে। কত সালে? 1882 সালের 3 ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখে হান্টার কমিশন গঠিত হয়েছিল। ক্লিয়ার? এখান থেকেও কোশ্চেন হয়ে থাকে, পরীক্ষায় কোশ্চেন দিতে পারে হান্টার কমিশন কত তারিখে গঠিত হয়, কি অ্যান্সার করবেন? 1882 সালে অ্যান্সার করে দেবেন। তারিখ যদি জানতে চাওয়া হয় বলবেন 3 ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখে হান্টার কমিশন গঠিত হয়েছিল। এবার হান্টার কমিশন কাজ শুরু করেছিল, কাজ শুরু করার পরে কি হয়েছিল? একটা রিপোর্ট সাবমিট করেছিল। সেই রিপোর্টটা কত তারিখে পেশ করেছিল? 1883 সালে। হান্টার কমিশন 1882 সালে গঠিত হয়েছিল। আর হান্টার কমিশন তার যে রিপোর্টটি ছিল সেই রিপোর্টে 222টি প্রস্তাব ছিল। কটি প্রস্তাব ছিল? 222টি। ওকে, 222টি প্রস্তাব ছিল এবং 600টি পৃষ্ঠা ছিল। এবার 222টি প্রস্তাব, যেটা 600টি পৃষ্ঠা ছিল, ওকে, 600টি পৃষ্ঠার একটা রিপোর্ট, 222টি প্রস্তাব এবং 600টি পৃষ্ঠার একটা রিপোর্ট পেশ করেছিল। কত সালে পেশ করেছিল? 1883 সালে পেশ করেছিল। কে করেছিল? হান্টার কমিশন পেশ করেছিল। আর এটাই হলো ভারতের প্রথম শিক্ষা কমিশন। এখান থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে যে ভারতের প্রথম শিক্ষা কমিশন কি, বলবেন হান্টার কমিশন। হান্টার কমিশনের একজন সভাপতি ছিলেন। হান্টার কমিশনের সভাপতির নাম কি? এটা থেকেও কোশ্চেন হয়ে থাকে। স্যার উইলিয়াম উইলসন হান্টার। স্যার উইলিয়াম উইলসন হান্টার ছিলেন হান্টার কমিশনের সভাপতি। এবার হান্টার কমিশন কেন নামকরণ হয়েছিল? যেহেতু হান্টার কমিশনের সভাপতি ছিলেন স্যার উইলিয়াম উইলসন হান্টার, তো সেই তার নাম অনুসারে, ওকে, তার যে নামের পদবি রয়েছে বলতে পারেন হান্টার, তো এক কথায় বলতে পারেন যে তার নাম অনুসারে কিন্তু হান্টার কমিশনের নাম হয়েছিল। সেই সময় যখন হান্টার কমিশন গঠিত হয়েছিল, সেই সময় বলতে যখন হান্টার কমিশন গঠিত হয়েছিল 1882 সালে, সেই সময়ে বড়লাট লর্ড রিপনের কার্যনির্বাহী যে পরিষদ ছিল সেই পরিষদের সদস্য কে ছিলেন? স্যার উইলিয়াম উইলসন হান্টার। ওকে, হান্টার কমিশনের সভাপতি ছিলেন। প্লাস সেই সময় বলতে যখন বড়লাট লর্ড রিপন যখন ছিলেন, তার যে একটা কার্যনির্বাহী পরিষদ ছিল, সেই পরিষদের একজন সদস্য ছিলেন স্যার উইলিয়াম হান্টার। এবং
স্যার উইলিয়াম হান্টার ছিলেন হান্টার কমিশনের সভাপতি, আর তার নাম অনুসারে হান্টার কমিশন নামটি হয়েছিল। খুবই একটা সিম্পল ব্যাপার ছিল। এই হান্টার কমিশন গঠিত হয়েছিল 20 জন সদস্য নিয়ে। কজন? 20 সদস্য, অর্থাৎ 20 জন সদস্য নিয়ে হান্টার কমিশনটি গঠিত হয়েছিল। এবার হান্টার কমিশনের কিন্তু বেশ সুপারিশ ছিল, আমরা এবার সেই সুপারিশগুলো ডিসকাস করব। হান্টার কমিশন কিন্তু প্রাথমিক শিক্ষার ওপর খুবই কিন্তু গুরুত্ব আরোপ করেছিল। ওকে, সেই যে সময়টা ছিল সেই সময়ে প্রাথমিক শিক্ষা যে অবস্থা ছিল, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কিন্তু খুবই খারাপ ছিল, যার কারণে হান্টার কমিশন প্রাথমিক শিক্ষার ওপর কিন্তু বেশি গুরুত্ব আরোপ করেছেন। এবং হান্টার কমিশন মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা নিয়েও কিন্তু সুপারিশ করেছেন। আমরা সমস্ত কিছু ডিসকাস করব। আপনারা অনেক বইতে কিন্তু হান্টার কমিশন শুধুমাত্র যে প্রাথমিক শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন এই টপিকগুলো আপনারা পাবেন। অনেক ভিডিওতে এই প্রাথমিক শিক্ষার ওপর কোন ধরনের সুপারিশ করেছিল সেই টপিকগুলো পাবেন। পুরো ফুল কমপ্লিটলি মাধ্যমিক শিক্ষার ওপর কি সুপারিশ করেছিল, উচ্চ মাধ্যমিকের ওপর কি সুপারিশ করেছিল, মানে যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষার ওপর, সমস্ত কিছুই আমরা ফুল কমপ্লিটলি ডিসকাস করে নেব। ফার্স্ট অফ অল আমরা দেখে নেব প্রাথমিক শিক্ষার ওপর হান্টার কমিশনের যে সুপারিশগুলো ছিল। 1 নম্বরে কি বলা হয়েছে? বৈষম্যহীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা। বৈষম্য মানে কোনো জাতি, বলতে পারেন যে জাতির মধ্যে কোনো পার্থক্য থাকবে না, শিক্ষার দিক থেকে সবাই সম অধিকার পাবে, যে কোনো জাতির দিক থেকেই হোক না কেন সবাই সমানভাবে শিক্ষা গ্রহণ করবে। ওকে, কোনো বৈষম্য থাকবে না। তো বৈষম্যহীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। তারপরে বলা হয়েছে অনুন্নত অঞ্চলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গঠন করতে হবে, বা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে যে অঞ্চলগুলো অনুন্নত পিছিয়ে রয়েছে সেখানে যাতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করা হয় সেদিকেও নজর দিতে বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে বিদ্যালয় পরিদর্শক নিয়োগ। যে বিদ্যালয়টাকে পরিদর্শন করবেন বা দেখাশোনা করবেন তেমন একজন পরিদর্শক নিয়োগ করতে হবে বিদ্যালয়ে, যাতে বিদ্যালয়টা সুপরিচালিত হয়। ওকে, 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে দেশীয় বিদ্যালয়গুলো স্বীকৃতি দান করতে হবে। আমাদের দেশের মধ্যে যে বিদ্যালয়গুলো রয়েছে যেগুলো এখনো স্বীকৃতি পায়নি সেগুলোকে স্বীকৃতি দিতে হবে। তারপরে বলা হয়েছে জীবন কেন্দ্রিক পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে। 6 নম্বরে বলা হয়েছে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। এবার যেহেতু সেই সময় বলতে 1800 কত সালে? 1882 সালে, মানে তার আগে পর্যন্ত যেহেতু ইংরেজ শাসন ছিল, তো ইংরেজরা তাদের ছেলেমেয়ের জন্য বলতে পারেন যে স্কুল কলেজ স্থাপন করেছিল। তো সেখানে ইংরাজি ভাষাটা, যেহেতু ইংরেজ শাসন চলতো, ইংরাজি ভাষাটাকেও কিন্তু তখন প্রাধান্য দেওয়া হতো। তো যেহেতু আমাদের ভারতীয় শিক্ষা কমিশন, তো ভারতের ছেলে মেয়েদেরও শিক্ষিত করতে হবে, তো তাদের তো আর ইংরাজি মাধ্যমে তো শিক্ষা তখন দেওয়া যাবে না, তাহলে তাদের কি করতে হবে? মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় তাদের শিক্ষা দিতে হবে। শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায়। এটাই হান্টার কমিশনের সুপারিশে বলা হয়েছিল প্রাথমিক বা প্রাইমারি এডুকেশন নিয়ে। 7 নম্বরে কি বলা হয়েছে? দেশীয় যে শিক্ষা পদ্ধতি রয়েছে সেই দেশীয় শিক্ষা পদ্ধতির সঙ্গে সঙ্গতি রেখে নিজেরাই পরীক্ষা গ্রহণ করতে হবে, মানে নিজেদেরই, মানে দেশীয় যে শিক্ষা পদ্ধতি রয়েছে তো সেই পদ্ধতির সঙ্গে সঙ্গতি রেখে নিজেদেরই কি করতে হবে? পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে, বা পরীক্ষার যে সিস্টেম রয়েছে, নিয়মকানুন রয়েছে সেগুলো পরীক্ষার ব্যবস্থা করতে হবে। ওকে, তাহলে এইগুলো ছিল হচ্ছে প্রাইমারি এডুকেশন নিয়ে সুপারিশ। এবার হচ্ছে বলা হয়েছে মাধ্যমিক শিক্ষা নিয়ে হান্টার কমিশনের কী কী সুপারিশ ছিল। হান্টার কমিশন যে শুধুমাত্র প্রাথমিক নিয়েই বলেছেন তা নয়, প্রাথমিকের ওপর গুরুত্ব বেশি দিয়েছেন, তার পাশাপাশি মাধ্যমিক শিক্ষা নিয়েও কিন্তু হান্টার কমিশনের রিপোর্টে তারা কিন্তু সুপারিশ করেছিলেন। কি কি করেছিলেন? 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে সরকারি নিয়ন্ত্রণ হ্রাস। ওকে, সরকারি যে নিয়ন্ত্রণটা রয়েছে সেটা হ্রাস করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে প্রতিটি জেলায় সরকারি বিদ্যালয় স্থাপন করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে বেসরকারি বিদ্যালয়গুলোকে সমান সুযোগ দিতে হবে। সরকারি বিদ্যালয়গুলোকে যেমন সুযোগ দেওয়া হবে তেমনি বেসরকারি বিদ্যালয়গুলোকেও সমানভাবে সুযোগ দিতে হবে। 4 নম্বরে বলা হয়েছে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত, অর্থাৎ ক্লাস 6 পর্যন্ত মাতৃভাষা এবং পরে ইংরাজি ভাষার মাধ্যমে শিক্ষা দিতে হবে। ক্লাস 6 পর্যন্ত একটা শিক্ষার্থী পড়ছে, তো সে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় পড়তে পারবে। এবার তারপরে দিতে হবে কি? ইংরাজি ভাষার মাধ্যমে শিক্ষা। 5 নম্বরে বলা হয়েছে দরিদ্র ও অনুন্নত অঞ্চলের যে শিক্ষার দায়িত্ব রয়েছে সে দায়িত্ব সরকার নিজের হাতে পরিচালনা করবে। যেখানে দরিদ্র মানুষগুলো যেখানে বাস করছে, যে অঞ্চলটা অনুন্নত এবং যে অঞ্চলে দরিদ্ররা বাস করছে ঠিকমতো, তারা বলতে পারেন যে শিক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে, ওকে, বা বিভিন্ন দিক থেকে যারা পিছিয়ে রয়েছে, যে অঞ্চলটা উন্নতি নয় বা উন্নয়ন হয়নি সেগুলোকে অনুন্নয়ন অঞ্চল বলা হয়ে থাকে। তো সেই যে জায়গাগুলো রয়েছে সেখানকার যে শিক্ষার দায়িত্বটা সেটা সরকারের নিজের হাতে কিন্তু পরিচালনা করতে হবে। তারপরে 6 নম্বরে বলা হয়েছে মাধ্যমিক শিক্ষায় এ এবং বি কোর্স নামে দুটি কোর্স চালু করার কথা বলা হয়েছে।
মানে মাধ্যমিক শিক্ষায় একটা হচ্ছে এ কোর্স থাকবে, একটা হচ্ছে বি কোর্স, এই দুটো কোর্স কিন্তু চালু করতে হবে, এটাই কিন্তু সুপারিশে বলা হয়েছে। এবার আমরা দেখে নেব সি নাম্বারে উচ্চশিক্ষায় হান্টার কমিশনের যে সুপারিশগুলো ছিল, উচ্চশিক্ষা নিয়ে হান্টার কমিশন কি সুপারিশ করেছিল। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে সরকারি প্রচেষ্টা বন্ধ করতে হবে এবং বেসরকারি প্রচেষ্টাকে স্বাগত জানাতে হবে। সমস্ত কিছুতেই যদি সরকারি প্রচেষ্টা থাকে তাহলে তো আর হবে না, তো সরকারি প্রচেষ্টাকে বন্ধ করতে হবে এবং বেসরকারি প্রচেষ্টাকে স্বাগত জানাতে হবে। 2 নম্বরে বলা হয়েছে সরকারি পরিচালনায় আদর্শ কলেজ স্থাপন করতে হবে। ওকে, সরকারি পরিচালনায় আদর্শ কলেজ স্থাপন করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে অনুদানের ব্যবস্থা করতে হবে। ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক যে অনুদানের ব্যবস্থা করতে হবে। অনুদান না দিলে তো আর তারা তো সেইভাবে শিক্ষা দিতে পারবে না, তো অনুদানটাও ইম্পর্টেন্ট রয়েছে। 4 নম্বরে বলা হয়েছে দরিদ্র ও মেধাবী যে শিক্ষার্থীরা রয়েছে তাদের স্কলারশিপ বা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে শিক্ষার্থীরা দরিদ্র, টাকার অভাবে যারা পড়াশোনা করতে পারছে না, এবং যারা মেধাবী, পড়াশোনা করার ইচ্ছা রয়েছে, যথেষ্ট মেধাবী রয়েছে কিন্তু টাকা পয়সার জন্য তারা পড়াশোনা করতে পারছে না, তো সেই ধরনের শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করতে হবে বা স্কলারশিপ কিন্তু দিতে হবে। তারপরে বলা হয়েছে বিদেশি শিক্ষার ব্যবস্থা করতে হবে। বিদেশি শিক্ষা বলতে হায়ার এডুকেশনের জন্য যে বাইরে পড়াশোনা করতে যাবে, আমাদের দেশে যেটুকু আছে সেটুকু পড়ার পরে তারা যে হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষার জন্য তারা বিদেশে পড়তে যাবে সেই ব্যবস্থা কিন্তু করতে হবে। আমরা এখনও দেখেছি বিভিন্ন ছেলে মেয়ে শিক্ষার্থীরা হায়ার এডুকেশনের জন্য কিন্তু বাইরে পড়তে যাচ্ছেন। আমারই একজন ফ্রেন্ড রয়েছে যে কিন্তু হায়ার এডুকেশনের জন্য আমাদের ইন্ডিয়ার বাইরে কিন্তু পড়াশোনা করছেন। ওকে, তো আপনারাও চাইলে পড়তে পারেন, পড়াশোনায় মেধাবী হন, পড়াশোনার চেষ্টা করুন। আপনারাও যদি কেউ উচ্চশিক্ষার জন্য বাইরে পড়তে যেতে চান, তো আপনারা যদি সেই রকম পড়াশোনায় আগ্রহ বা সার্টিফিকেট ডিগ্রি থাকে তো আপনারাও কিন্তু যেতে পারেন। তো আপনারাও গভর্নমেন্টের কাছে ডকুমেন্ট সাবমিট করলে কিন্তু আপনারাও কিন্তু হায়ার এডুকেশনের জন্য বাইরে পড়াশোনা করতে যেতে পারেন। ওকে, তো আপনারা সাধারণত টেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, হায়ার এডুকেশন দূরে থাক, যাই হোক। পরের টপিকে চলে আসছি। ডি নাম্বারে বলা হয়েছে স্পেশাল এডুকেশন। তো স্পেশাল এডুকেশন বলতে একটা বিশেষ এডুকেশন, তো সেটা নিয়েও কিন্তু হান্টার কমিশন সুপারিশ করেছেন। তো স্পেশাল এডুকেশন কাদের জন্য হয়? যারা কন্টিনিউ পড়াশোনা করতে পারে না, রেগুলারে যারা পড়াশোনা করতে পারে না, তাদের জন্যই তো স্পেশাল এডুকেশনটা হয়ে থাকে। আমরা দেখেছি ইগনু রয়েছে, বিভিন্ন মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে। ওকে, তো আমি আর সেই দিকে গেলাম না, এক্সট্রার দিকে। তো স্পেশাল এডুকেশন নিয়ে যেটা হান্টার কমিশনের সুপারিশ ছিল কী কী, সেগুলো আমরা একবার দেখে নেব। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে বয়স্কদের জন্য নৈশ বিদ্যালয় স্থাপন করতে হবে। তো বয়স্করা তো আর ইয়ং ছেলেমেয়ের সঙ্গে রেগুলারে গিয়ে তো আর পড়াশোনা করতে পারবে না, তাদের জন্য একটা আলাদা বিদ্যালয়ের ব্যবস্থা করতে হবে, যেটা হবে নৈশ বিদ্যালয়। তারপরে বলা হয়েছে ছেলে মেয়েদের শিক্ষার জন্য আলাদা আলাদা বিদ্যালয় স্থাপন করতে হবে। ছেলে মেয়েদের বলতে বয়েজ স্কুল এবং গার্লস স্কুল। অনেকেই আছেন ছোটোবেলা থেকে বয়েজ স্কুলে পড়েছেন, অনেকেই আছেন গার্লস স্কুলে পড়েছেন, তো ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা বয়েজ এবং গার্লস স্কুল সেটার কিন্তু স্থাপন করতে হবে বা ব্যবস্থা তৈরি করার ব্যবস্থা করতে হবে, যাতে তারা আলাদা আলাদাভাবে শিক্ষা গ্রহণ করতে পারে। তারপরে বলা হয়েছে মুসলিম শিক্ষার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে। যারা মুসলিম ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য একটা আলাদা শিক্ষা ব্যবস্থা করতে হবে। ওকে, অনেক আলাদা শিক্ষা ব্যবস্থা রয়েছে যেগুলো মুসলিম ভাই বোনদের জন্য বা শিক্ষার্থীর জন্য শিক্ষা ব্যবস্থা করতে হবে। তারপরে বলা হয়েছে নারী শিক্ষার প্রসার, অর্থাৎ নারীরাও যাতে শিক্ষার দিক থেকে পিছিয়ে না থাকে, নারীরাও যাতে শিক্ষার দিক থেকে এগিয়ে থাকে, তো তাদের জন্য ব্যবস্থা করতে হবে, স্কুল বিদ্যালয় যাই হোক করতে হবে, নারী শিক্ষার প্রসার করতে হবে। তারপরে বলা হয়েছে নৈতিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। তারপরে বলা হয়েছে নৈতিক শিক্ষার জন্য পুস্তক রচনা করতে হবে বা বই রচনা করতে হবে, লিখতে হবে। নৈতিক শিক্ষার যেটা রয়েছে এটার জন্য কিন্তু আলাদা ধরনের বই দরকার হয়, তো সেই বইগুলো কিন্তু বা সেই পুস্তকগুলো রচনা করতে হবে। 7 নম্বরে বলা হয়েছে ধর্ম নিরপেক্ষতার নীতি অনুসরণ। ওকে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে শিক্ষাটা দেওয়া হবে, শিক্ষা নিয়ে কিন্তু কোনো ধর্ম বিভেদ করা যাবে না, সকল ধর্মের শিক্ষার্থীরা ভাই বোনেরা একসঙ্গে শিক্ষা গ্রহণ করবে, সেটাই বলা হয়েছে ধর্ম নিরপেক্ষতার নীতি অনুসরণ করতে হবে। তাহলে এই ছিল হচ্ছে কোঠারি কমিশনের যে সুপারিশগুলো। স্পেশাল এডুকেশন, উচ্চশিক্ষা নিয়ে হান্টার কমিশনের সুপারিশ ছিল, মাধ্যমিক শিক্ষা নিয়ে হান্টার কমিশনের সুপারিশ ছিল এবং প্রাথমিক শিক্ষা নিয়ে হান্টার কমিশনের সুপারিশ ছিল। তাহলে এই ছিল হচ্ছে হান্টার কমিশনের সুপারিশগুলো। ক্লিয়ার? তাহলে বেশি একটা বড় কিছু নয়, খুব ছোট্ট একটা টপিক ছিল, কমপ্লিটলি ডিসকাস করে দিলাম। আর এই টপিকগুলোর উপর থেকে কিন্তু কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যেভাবেই কোশ্চেন দিক না কেন, আপনারা যদি পুরো টপিকটা মুখস্থ করে ফেলেন তাহলে আপনারা ইজিলি অ্যান্সার করতে পারবেন। শুধুমাত্র তো সারা জীবন আর টেটে বসে থাকবেন না, টেট এক্সামে ক্লিয়ার করার পর, টেটে চাকরি পাওয়ার পর আপনারা বিভিন্ন উচ্চ শিক্ষক পদের জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন বা আপনারা তখন অ্যাপ্লাই করতে থাকবেন। তো এখন থেকে পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে গেলে তখনও কিন্তু আপনারা অনেকটাই অ্যাডভান্স প্রিপারেশনের সঙ্গে আপনারা এক্সামে বসতে পারবেন। সমস্ত কিছু নিয়ে প্রিপারেশন দেবো, অল টিচিং এক্সামের জন্যই দেবো, কোনো চাপ নেই। খুব তাড়াতাড়ি প্রাইমারি টেট সিটেটের জন্য আলাদা আলাদা করে ক্লাস দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কন্টিনিউ আপনারা শুধুমাত্র ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকুন।
আর ক্লাসটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখবো, যারা কন্টিনিউ পড়াশোনা করছেন, হয়তো অনেক স্টুডেন্ট আছেন যারা কন্টিনিউ পড়াশোনা করছেন না, পরবর্তীতে ক্লাসগুলো দেখবেন আমি জানি, কারণ যখন এক্সাম ডেট ঘোষণা হবে তখন অনেকেই সার্চ করবেন, তখন তারা এই আপডেটটা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো যারা কন্টিনিউ ক্লাসগুলো দেখেন শেষ পর্যন্ত মন দিয়ে ক্লাস অ্যাটেন্ড করেন, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আমার থাকছে, সেটা হচ্ছে এখন থেকে একটু ভালো করে এক্সামের জন্য প্রিপারেশন নিন, জাস্ট এক্সামটা ক্লিয়ার করুন। আশা করি যে খুব তাড়াতাড়ি আপনি এক্সাম ক্লিয়ার করতে পারলে আপনার জবটাও কিন্তু কনফার্ম হয়ে যাবে। কারণ আমি এতদিন ধরে যেটা ক্লাস প্রোভাইড করছি, বিভিন্ন স্টুডেন্টের সঙ্গে কথা বলি, অনেক স্টুডেন্ট দেখেছি, অনেকেই কন্টিনিউ ক্লাস মাঝে করেছিলেন, অনেকেই আবার বন্ধ করে দিয়েছেন, কোনো অসুবিধা নেই। যার ভালো লাগবে সে অ্যাটেন্ড করবে, যার ভালো লাগবে না সে অ্যাটেন্ড করবে না। যার পড়াশোনার ইচ্ছা আছে সে ঠিকই খুঁজে বের করে কন্টিনিউ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকবে। তবে একটা কথা আমি বলবো, যদি ম্যাক্সিমাম যদি 15 লক্ষ ক্যান্ডিডেট বা 15,000 ক্যান্ডিডেট, সাপোজ ধরুন 15,000 ক্যান্ডিডেট পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছে বর্তমানে, যারা ফর্ম ফিল আপ করেছে, আমি জাস্ট একটা আনুমানিক 15,000 ধরলাম, তবে একটা কথাই বলবো, এই 15,000 স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাইড করতে পারবে না। কারণ যেটা আমি পরিস্থিতি দেখেছি, পড়াশোনার প্রতি তো কারোরই আগ্রহ নেই, কেউ তো পড়াশোনা কন্টিনিউ করছে না। অনেকেই ভাবছেন যে এক্সাম হবে না, এই জন্য অনেকেই পড়াশোনা বন্ধ করে রেখেছেন। কোনো অসুবিধা নেই, যারা পরবর্তীতে SMS করবেন আমার পক্ষ থেকে তাদের হেল্প করার জন্য আমার কোনো উপায় থাকবে না। তো আপনারা যারা কন্টিনিউ ক্লাস করছেন প্রত্যেকেই আমি চিনি, যারা প্রত্যেকেই ক্লাস করেন সবাইকে আমি কম বেশি চিনি, প্রত্যেকের কমেন্টগুলো আমি দেখি। তো কমেন্টগুলো দেখতে দেখতে এখন আপনাদের কমেন্ট বা যে জিমেল থেকে কমেন্ট করেন নামগুলো আমার বেশ চেনা হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, আপনাদের যদি কোনো রকমের এডুকেশন রিলেটেড বা পড়াশোনা নিয়ে হেল্প দরকার হয় অবশ্যই আপনারা আমাকে ইনস্টাগ্রামে SMS করতে পারেন, অবশ্যই আপনাদের পাশে রয়েছি। তবে যারা কন্টিনিউ পড়াশোনা করেন না, পরবর্তীতে যখন এই ক্লাসটা আজকে আমি দিচ্ছি, আজকে মেবি কত তারিখ আমারও খেয়াল নেই, কারণ আপনাদের ক্লাসের পেছনে ছুটতে ছুটতে এখন কোন দিন কী বার থাকে বা ক তারিখ থাকে সেগুলো আমার খেয়াল থাকে না, অনেক সময় ভুল করে সানডেতেও ক্লাস আপলোড দিয়ে দিই। তো যাই হোক, আজকে মেবি 12 অথবা 13 তারিখ হবে, 12 অথবা 13ই মে হবে। হয়তো যখন এক্সাম হবে 1 বছর পরেও যদি এক্সাম হয়, তখন যদি কেউ 1 বছর পরে ক্লাসটা দেখেন এবং তখন SMS করেন যে আমি প্রিপারেশন নিতে পারছি না বা কীভাবে নেব আমি বুঝতে পারছি না, তো এ ধরনের কোনো SMS আসলে তাকে আমি SMS রিপ্লে তো দূরের কথা, মানে কল তো দূরের কথা, তার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তাকে আমি রিপ্লে পর্যন্ত দেবো না। এটা আমি আপনাদের শুরুতেই জানিয়ে দিলাম, কারণ যারা কন্টিনিউ ক্লাস করেন, যাদের কমেন্টগুলো আমি দেখি, একমাত্র তাদেরই পাশে আমি রয়েছি। যারা পড়াশোনা করেন না তাদের পাশে শুভদীপ সরকার নেই, কোনোদিন ছিলও না, থাকবেও না। কারণ ওই 2 মাস বা 1 মাসে কমপ্লিট করানোর মতো মানে অবস্থা আমি জানি না যে কীভাবে করাতে হয়। একটা এক্সাম ক্লিয়ার করতে হলে বা এক্সামের জন্য প্রিপারেশন নিতে হলে দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিতে হয়। শর্টকাট প্রসেস আমার জানা নেই, শর্টকাটে কীভাবে কী করে আমার এই ধরনের টপিকগুলো জানা নেই, কারণ যে সিলেবাস যে টপিকগুলো আমি নিজে দেখেই মাঝে মধ্যে ভয় পেয়ে যাই। তো আমি আপনাদের এইগুলো শর্টকাটে কী করে প্রোভাইড করব? হ্যাঁ, করতে পারতাম, দেখলো শুধু এটুকু বলে দিতাম কোটারি কমিশন কবে গঠিত হয়েছিল, সুপারিশ কবে পেশ করেছিল, কত পেজের রিপোর্ট ছিল এবং সভাপতি কে ছিল, বাকি আমি আর কিছু বলতাম না, তাহলে শর্টকাটে হয়ে যেত। তবে এই যে টপিকগুলো, যে সুপারিশগুলো ছিল, পয়েন্ট পয়েন্ট করে ডিসকাশনগুলো, এইগুলো আপনাদের একটা ঘাটতি বা গ্যাপ থেকে যেত, তারপরে এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো কোনো অসুবিধা নেই, কন্টিনিউ ক্লাস করতে থাকুন, আমিও দিয়ে যাব। আর যারা পরবর্তীতে 1 বছর বা 6 মাস 7 মাস পরে যারা রিকোয়েস্ট করবেন, আমার পক্ষে তাদের হেল্প করা পসিবল হবে না। তো পরবর্তীতে 6 মাস পরেও এই ক্লাসটা যখন তারা দেখবেন, তো তারা তো জেনেই গেলেন, তো রিকোয়েস্ট করবেন না, এটাই অনুরোধ থাকবে, রিকোয়েস্ট করবেন না 6 মাস পরে বা পরীক্ষার আগে আগে কেউ রিকোয়েস্ট করবেন না যে আমি পড়াশোনা করতে পারিনি, বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। তো ভুল হয়ে গেছে বললে সেটা কোনোদিন সেই ভুলটা শুধরানো যায় না, সেটা ভুলই থেকে যায়। তো এই জন্য আমি বলি যে কন্টিনিউ পড়াশোনা করুন, কন্টিনিউ ক্লাসগুলো অ্যাটেন্ড করুন, ভালো না লাগলে ক্লাস নাও অ্যাটেন্ড করতে পারেন, বাড়িতে অন্তত প্রিপারেশনটা নিয়ে রাখুন। ইতিহাস সাক্ষী আছে বিগত বছরগুলোতে যতগুলো টেট পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছিলেন বা ফর্ম ফিল আপ করেছিলেন, তো তার মধ্যে থেকে মানে 50%ও পাস করেনি। মানে বলতে গেলে যে যদি এর আগেই তো 2014তে ম্যাক্সিমাম 23 লক্ষ ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছিলেন, তার মধ্যে থেকে 1,23,000 পাস করেছিলেন। এবার অনুপাতটা দেখুন, এর মধ্যে থেকে অনেকে পরীক্ষা দেয়নি, অনেকে পড়াশোনা করেনি, অনেকে পরীক্ষা দিয়েও পাস করতে পারেনি। তো এবার বুঝতে পারুন যে কতটা ঘাটতি তাদের ছিল, কেন পাস করতে পারেনি। তবে এই 1,23,000 যারা পড়াশোনা করেছিলেন তারা কিন্তু অবভিয়াসলি পাসটা করে গেছেন। ওকে, তো সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করি, ভুল করবেন না, সময় পেয়েছেন আবার শুরু করুন পড়াশোনা, যে কদিন হাতে আছে পড়ে কমপ্লিট করে রাখুন, যাতে এক্সামটা অন্তত ভালো করে দিতে পারেন। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে টাইম টু টাইম আপনারা কিন্তু ক্লাসগুলো খুব সহজেই পেয়ে যাবেন।